রাতের অন্ধকারে ট্রেন ছুটে চলছে নির্জন রেলপথ ধরে। চাকার একঘেয়ে শব্দ টকটক টকটক বগির ভেতর প্রতিধ্বনিত হচ্ছে। জানলার পাশের সিটে বসে আছে সুধীর। দীর্ঘ যাত্রার ক্লান্তিতে মাথা জানলায় হেলান দিয়ে সে গভীর ঘুমে তলিয়ে গেছে। বগির বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে। চারদিকে শুধু ট্রেনের ছুটে চলার শব্দ, আর বাইরে মাঝে মাঝে বজ্রপাতের গর্জন ভেসে আসছে। হঠাৎ ট্রেনের তীব্র হর্নের শব্দে তার ঘুম ভেঙে গেল। বাইরে তাকাতেই তার চোখে পড়ল একটি পুরনো সাইনবোর্ড। সেখানে বড় বড় অক্ষরে লেখা পলাশপুর স্টেশন। আরে, ট্রেন তো পলাশপুর স্টেশনে চলে এসেছে। তাড়াহুড়ো করে ব্যাগটি কাঁধে তুলে ট্রেন থেকে নেমে পড়ল সুধীর। ফাটল ধরা প্ল্যাটফর্ম, আগাছায় ভরা চারদিক, মরিচা ধরা টিনের ছাউনি আর খসে পড়া দেয়াল। পুরো স্টেশনটাকে পরিত্যক্ত মনে হচ্ছে। ছোটবেলায় মামার বাড়িতে আসার সময় এই স্টেশন ছিল জমজমাট। লোকজনের ভিড়, চায়ের দোকান আর নানা কোলাহলে মুখর থাকত চারপাশ। কিন্তু এখন সবকিছু নিস্তব্ধ। পুরো স্টেশনে একটা মানুষও চোখে পড়ছে না। আমি কি কোনো ভুল স্টেশনে নামলাম? হয়তো সরকারি কোনো হাতের ছোঁয়া বহুদিন পড়েনি, তাই এমন জীর্ণ অবস্থা। সুধীরের কথা শেষ হতেই ট্রেনটি হুইসেল বাজিয়ে ধীরে ধীরে স্টেশন ছেড়ে চলে গেল। শুকনো মুখে সে স্টেশনের বাইরে বেরিয়ে এলো। কিন্তু বাইরে এসেও তার বিস্ময় কাটল না। ভ্যান রিক্সা তো দূরের কথা, আশেপাশে কোনো মানুষের চিহ্নও নেই। শুধু হালকা বাতাস আর শুকনো পাতার খসখস শব্দ ভেসে আসছে। না, এ পথে আর গাড়ি পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। এখন পায়ে হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই। অবশেষে সুধীর স্টেশন থেকে বের হওয়া পুরনো কাঁচা রাস্তা ধরে হাঁটতে শুরু করল। রাস্তা জুড়ে বড় বড় গর্ত, আর কোথাও কোথাও আগাছা জন্মে গেছে। হাঁটতে হাঁটতে সে খেয়াল করল এতক্ষণেও কোনো মানুষের দেখা মেলেনি। না কোনো কৃষক, না কোনো পথচারী। চারপাশে শুধু অস্বাভাবিক নীরবতা। ঠিক তখনই সেই নীরবতার মাঝে দূর থেকে ভেসে এলো একটি ক্ষীণ শব্দ। মনে হলো যেন কেউ খুব ধীরে ধীরে কাঁদছে। সুধীর থেমে গিয়ে চারপাশে তাকালো। অন্ধকার রাস্তার দুই পাশে শুধু বিশাল বিশাল গাছ আর অদ্ভুত এক শোঁ শোঁ শব্দ। কেউ আছেন? কিন্তু চারপাশে শুধু নীরবতা। যেন একটু আগের কান্নার শব্দটি কখনো ছিলই না। সুধীরের বুক কেঁপে উঠল। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। দ্রুত সামনে এগিয়ে যেতে লাগল। এই রে, এখন কি হবে? আশেপাশে তো আশ্রয় নেবার মতো তেমন কিছুই দেখছি না। চারপাশে চোখ বুলিয়েও কোনো আশ্রয় খুঁজে পেল না সুধীর। তাই আর কিছু না ভেবে সামনে দৌড়াতে শুরু করল। ঠিক তখনই দূরে একটি আলোর আভা তার চোখে পড়ল।
সুধীর থেমে তাকালো। রাস্তার বাঁকের ওপারে একটি চায়ের দোকান। দোকানের সামনে ঝুলন্ত সাইনবোর্ডে স্পষ্ট লেখা, হরির চায়ের দোকান। দোকানের ভেতরে একটি কেরোসিনের হারিকেন টিমটিম করে জ্বলছে। আরো আশ্চর্যের বিষয়, দোকানটি লোকজনে ভরা। কেউ চা খাচ্ছে, কেউ গল্প করছে, কেউ হাসাহাসিতে মেতে আছে। এতক্ষণ পুরোটা রাস্তা জুড়ে একটা মানুষও চোখে পড়ল না, আর এখানে যেন ছোটখাটো একটা হাট বসেছে। সুধীর আর অপেক্ষা করল না। বৃষ্টির হাত থেকে বাঁচতে দ্রুত দোকানের দিকে এগিয়ে গেল। দোকানের সামনে পৌঁছাতেই ভেতরে থাকা সবাই বিস্মিত দৃষ্টিতে তার দিকে তাকালো। মুহূর্তের মধ্যে চারপাশে নেমে এলো অস্বস্তিকর নীরবতা। কাকা, এখানে একটু আশ্রয় পাওয়া যাবে কি? আরে বাবা, আসেন আসেন, ভেতরে আসেন। সুধীর স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে দোকানের ভেতরে ঢুকে এক কোণের বেঞ্চে বসে পড়ল। বাইরে তখনও ঝুম বৃষ্টি পড়ছে। মনে হয় আপনি বাইরের লোক। জি, অনেক বছর পরে মামার বাড়ি যাচ্ছি। নিন বাবা, গরম চা খান। বৃষ্টির মধ্যে বেশ কষ্ট করে আসছেন মনে হচ্ছে। তা আপনার মামার বাড়ি কোন গ্রামে? এই গ্রামে, উত্তরপাড়া। এই গ্রামে উত্তরপাড়া? না, চিনতে তো পারলাম না। ছাড় হবে না হয়তো, আমরা চিনতে পারছি না। অনেক বছর হয়ে এলো আমরা এই গ্রামে নেই। আচ্ছা, হয়েছে হয়েছে, এইসব কথা ছাড় তো তোরা। বেচারা একদম ঠান্ডায় জমে গেছে, হাতের চাটা তো শেষ করতে দিবি। পরিচিত অপরিচিত সকলের মধ্যেই আড্ডা বেশ জমে উঠল। বাইরে তখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে দোকানের চারপাশ আলোকিত হয়ে উঠছে। হরি কাকা, একটা ভূতের গল্প শোনাও না গো। রঘুদা, তুমি আবার শুরু করলে? এই রোজ রোজ একই গল্প শুনতে কার ভালো লাগে বলো তো? সুধীরও মুচকি হেসে বলল, গল্প শুনতে আমার ভালোই লাগে, বলুন শুনি। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। সেদিন রাতে এইরকমই বৃষ্টি পড়ছিল। দোকানের ভেতর হঠাৎ অদ্ভুত নীরবতা নেমে এলো। সুধীর সহ দোকানে উপস্থিত সকলে মনোযোগ সহকারে হরিকাকার গল্প শুনতে লাগলো। তারপরে তারপরে কি হয়েছিল? এতক্ষণের হাসি মাখা মুখখানা হঠাৎ করেই যেন শুকিয়ে গেল। তারপরে ধীরে ধীরে শান্ত গলায় সে বলল, হঠাৎ আকাশ ফেটে যাওয়ার মতো একটা তীব্র বজ্রপাতের আওয়াজ হলো। ঠিক সেই মুহূর্তে বাইরেও একটি বজ্রধ্বনি শোনা গেল। সুধীর অনিচ্ছা সত্ত্বেও কেঁপে উঠল। বজ্রপাতটা সোজা পড়লো সেই দোকানের উপর। এত শক্তিশালী ছিল যে মুহূর্তের মধ্যেই পুরো দোকান আগুনের ভেতরে তলিয়ে যায়। যারা ভেতরে বসেছিল তাদের কেউ বের হওয়ার সুযোগ পেল না। নিজের অজান্তেই দোকানদারের চোখ দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা পানি। সে এতটা আকুতি নিয়ে কথাগুলো বলছিল যেন ঘটনাটি তার সাথে ঘটা। সে ধীরে ধীরে মাথা নাড়ল। কথাগুলো শুনে সুধীরের গায়ে কাঁটা দিল। সে চারপাশে তাকালো। দোকানের ভেতরে বসে থাকা লোকগুলোও অদ্ভুত চুপচাপ। দোকানদার এবার সুধীরের চোখের দিকে তাকিয়ে বলল, তারপর থেকে গ্রামের লোকেরা বলে, ওই রাতের মৃত মানুষগুলো এখনো প্রতি বৃষ্টির রাতে ফিরে আসে সেই চায়ের দোকানে।
মেতে ওঠে আবার সেই হাসি আড্ডায়। মানে? সুধীরের বুক ভেতরে ধরফর করতে লাগল। গল্পটা শোনার পরে কেন জানি এতক্ষণের হাসি ঠাট্টার মুখগুলোর ভেতরে ভেসে উঠল এক অদ্ভুত গাম্ভীর্য। সবাই চুপচাপ এক দৃষ্টিতে তাকিয়ে রইল সুধীরের দিকে। কে ভয় পাইলেন বাবা? এমন পরিস্থিতিতে দোকানদারের হাসিটা বিদ ঘুটে মনে হচ্ছিল সুধীরের কাছে। আপনি কি মজা করছেন আমার সাথে? ভূতের কথা শুনলে তো সবারই ভয় পাওয়ার কথা। এই কি সব আবোল তাবোল বলছেন কাকা? সব ভূতই মানুষের ক্ষতি করে। না না, এটা কোনোভাবেই সম্ভব নয়। সুধীরের কথা শেষ হতেই হঠাৎ এক কর্কশ কণ্ঠের চিৎকার ভেসে এলো। হরি কাকা যা বলেছে তাই সত্য, তুমি এত বেশি কথা বলছো কেন? হঠাৎ হাসিমাখা মুখ থেকে এমন রাগী মানুষ বেরিয়ে আসবে সুধীর তা একদম আশা করেনি। এমন রুক্ষ ব্যবহারের কারণ তার কাছে বুঝে এলো না। আপনি এভাবে কেন কথা বলছেন? আমি এতদিন ভূত সম্পর্কে যা শুনেছি তাই তো বলছি। সুধীরের কথা শেষ হতেই হঠাৎ তীব্র বজ্রপাতের শব্দ ভেসে এলো, আর সেই আলোর মুহূর্তেই দোকানের ভেতরটা আলোকিত হয়ে উঠল। সেই আলোয় সুধীর দেখল তার সামনে বসে থাকা লোকগুলোর মুখ অস্বাভাবিক ফ্যাকাশে। কারো চোখের মনি নেই, কারো গালের চামড়া পোড়া দাগে ভরা।